আসসালামু আলাইকুম। এই ক্লাসটা 4টা বইয়ের জন্য। প্রিন্সিপালস অফ ফিনান্স, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের। যথাক্রমে অধ্যায়ের নাম ফিনান্সিং ডিসিশনের অন্তর্ভুক্ত প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ে ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস এই নামেও আছে, ভ্যালুয়েশন নামেও আছে, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট নামেও আছে। মূলত একই অধ্যায়, একই ধরনের ম্যাথ, তাই আলাদা করে ক্লাসগুলো না নিয়ে একসাথে ক্লাস নিচ্ছে। আর এই সাবজেক্টগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আসছে। শুরুতে প্রয়োজনীয় বেসিক বিষয়গুলো আমরা জেনে নিব, তারপরে ম্যাথের সমাধান। তো এখানে আমি লিখে রেখেছি শেয়ার এবং বন্ড। শেয়ার কি, বন্ড কি? প্রথমে শেয়ার নিয়ে আলোচনা করি। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। অর্থাৎ কোনো একটা কোম্পানির যখন ব্যবসা পরিচালনা করবে তখন মূলধনের প্রয়োজন। ধরে নিলাম 1 লক্ষ টাকা মূলধনের প্রয়োজন। 1 লক্ষ টাকা কোম্পানি সংগ্রহ করবে শেয়ার ইস্যু করে কিংবা বন্ড ইস্যু করে। ধরে নিলাম একটা শেয়ারের মূল্য 1000 টাকা। 100টা শেয়ার যদি কোম্পানি ইস্যু করে তবেই 1 লক্ষ টাকা চলে আসবে। ইস্যু মানে ধরে নিতে পারো বিক্রয় করা। কোম্পানি শেয়ার বিক্রি করলো বা শেয়ার ইস্যু করলো, আর শেয়ার বিক্রি বা ইস্যু করে 1000 টাকা দামের 100টা শেয়ার ইস্যু করলেই কোম্পানি 1 লক্ষ টাকা পেয়ে যাবে। এখন কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রি করবে বা ইস্যু করবে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। অর্থাৎ যারা কোম্পানির শেয়ার ক্রয় করে আর কোম্পানি যাদের কাছে বিক্রি করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। ধরে নাও 1000 টাকা দামের 10টা শেয়ার আমি নিজেই ক্রয় করে নিচ্ছি। প্রশ্ন হচ্ছে আমি কেন ক্রয় করলাম? এটার উত্তর হলো এই যে আমার টাকা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। তো ব্যবসা পরিচালনা করলে একটা আয় হবে। শেয়ার প্রতি যেই পরিমাণ আয় হবে এটাকে ইংরেজিতে বলা হয় আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়। ধরে নিলাম শেয়ার প্রতি 10 টাকা করে আয় করেছে। 10 টাকার মধ্য থেকে যাদের কাছে শেয়ার ইস্যু করেছে অথবা আমি কোম্পানির শেয়ার ক্রয় করেছি, আমি হলাম শেয়ার হোল্ডার। 10 টাকার মধ্য থেকে আমাকে দিল 4 টাকা, নিজেদের কাছে রেখে দিল এই শেয়ার প্রতি আয়ের 6 টাকা। তো শেয়ার হোল্ডারদের যে টাকাটা দিল বা আমাকে যে টাকাটা দিল এটাকে বলা হয় ডিভিডেন্ড, লভ্যাংশ। আর নিজেদের কাছে যেটা রেখে দেয় এটা হচ্ছে রিটেনশন। বিষয়টা ক্লিয়ার? তো ডিভিডেন্ড কি? শেয়ার হোল্ডারদের যে টাকাটা দেয়। আর্নিং পার শেয়ার কি? শেয়ার প্রতি যে আয়টা হয়ে থাকে, এটাই হচ্ছে শেয়ার। এখন বন্ড। তো বন্ড হচ্ছে কোম্পানি ঋণপত্রের মাধ্যমে, বন্ডের আরেকটা নাম হচ্ছে ডিবেঞ্চার, বাংলা অর্থ হচ্ছে ঋণপত্র। কোম্পানি ঋণপত্রের মাধ্যমে টাকাটা সংগ্রহ করলো, ধরো 1 লক্ষ টাকা। নির্দিষ্ট সময় পরে 10%, 12% ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে যে 1 লক্ষ টাকা ঋণ করা হয়েছে এই টাকাও দিতে হবে এবং ইন্টারেস্টও দিতে হবে। এই জন্য এই যে ইন্টারেস্ট দিতে হচ্ছে, বন্ড কিংবা ডিবেঞ্চার বা ঋণপত্রের সাথে ইন্টারেস্টের সম্পর্ক আর শেয়ারের সাথে ডিভিডেন্ডের সম্পর্ক। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তো ওই যে শেয়ার বললাম, এখানে P0 দ্বারা প্রকাশ করা হয় কারেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার, মানে শেয়ারের বর্তমান বাজার মূল্যটা কত। D1 দ্বারা প্রকাশ করা হয় ডিভিডেন্ড এট দ্য এন্ড, এক বছর শেষে লভ্যাংশের পরিমাণ কত। এই D1 সূত্রের মাধ্যমে বাইর করতে হয়। কি সেটা? তো D1 বাইর করতে হয় D0, এটা হচ্ছে একেবারে বছরের প্রথমের লভ্যাংশ, তার সাথে 1+G। জি দ্বারা বোঝায় লভ্যাংশ বৃদ্ধির হার, গ্রোথ রেট, লভ্যাংশটাও বৃদ্ধি পায়। কে দ্বারা ডিসকাউন্ট রেটও বোঝায়, কস্ট অফ ইকুইটি বোঝায়, দুইটাই। তো জি দ্বারা গ্রোথ রেট বোঝায়, তো এই গ্রোথ রেট বাহির করা যায় আর এবং বি দুইটা গুণ করলে গ্রোথ রেট চলে আসে। আর দ্বারা কি বোঝায়? রেট অফ রিটার্ন, আয়ের হার। বি দ্বারা বোঝায় রিটেনশন, ওই যে রিটেনশন আমি বোঝালাম, শেয়ার প্রতি আয় 10 টাকার মধ্য থেকে আমাকে দিল 4 টাকা, নিজেদের কাছে রেখে দিল 6 টাকা। এই 6 টাকা হচ্ছে রিটেনশন, 4 টাকা হচ্ছে ডিভিডেন্ড। তো বি দ্বারা বোঝায় রিটেনশন। ডিভিডেন্ড পে আউট রেশো, ডিভিডেন্ড কী পরিমাণ দেওয়া হবে তার অনুপাত বাইর করার জন্য 1 - B, অর্থাৎ 1 থেকে রিটেনশন যদি আমরা বিয়োগ করে দিই
ডিভিডেন্ড পে আউট রেশোটা আমরা পেয়েছি, এগুলো আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে প্রয়োগ করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো মনে রাখতে হবে, যেমন এইটা P0 দ্বারা কী বোঝায় বলো তো? শেয়ারের বর্তমান বাজার মূল্য। উপরে আমরা জেনেছি P0 দ্বারা শেয়ারের বর্তমান বাজার মূল্য এটা বলা হয়। তো D1 বছরের শেষের যে লভ্যাংশ, এটাকে K দ্বারা কী বোঝায়? আয়ের হার, রেট অফ রিট, কোস্ট অফ ইকুইটি, ডিসকাউন্ট রেট। G দ্বারা গ্রোথ রেট। আবার এটা হচ্ছে গ্রোথ রেট যদি থাকে তখন শেয়ারের বাজার মূল্যের সূত্র এটা। যদি গ্রোথ রেট না থাকে, উইথাউট গ্রোথ রেট, সেই ক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য এই D0কে, কথা হচ্ছে যে গ্রোথ হওয়ার পরে, লভ্যাংশ বাড়ার পরে যেটা হয় এটা হচ্ছে D1। আর যদি গ্রোথ রেট না থাকে তখন তো আর D0, এটাই হবে লভ্যাংশ। কি দ্বারা ভাগ করো, G দ্বারা ভাগ করার প্রয়োজন নেই। তারপর মাল্টিপল গ্রোথ রেট, এরকম বলা হলো যে প্রথম 3 বছর 5% করে ডিভিডেন্ড বাড়বে, পরের 5 বছর 2% করে বাড়বে, এরপরই কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে তো বিভিন্ন বছরে বিভিন্ন ডিভিডেন্ড হয়ে গেল, এটাকে বলা হয় মাল্টিপল গ্রোথ রেট। আর সেইটার জন্য P0 বাইর করার সূত্র হচ্ছে এইটা, D1/1 + K⁴ এরকম চলতে থাকবে, যত বছর আছে তত বছর পর্যন্ত গিয়ে থামবে। আচ্ছা, তো এটা প্রয়োগ করে বোঝাতে হবে, এটা আমি ক্লাসের মধ্যেই বোঝাবো। অঙ্কের মধ্যে YTM ইল টু ম্যাচুরিটি, YTC ইল টু কল, আলাদা করে দুইটা সূত্র আমাদের প্রয়োগ করার প্রয়োজন পড়বে। এই ধরনের ম্যাথ পরীক্ষায় থাকে। তো ধারাবাহিক ক্লাসে বিষয়গুলো তোমাদের বোঝাবো, যেখানে FP দ্বারা ফেস ভ্যালু, NSP নিট সেলস ভ্যালু, YTM ইল টু ম্যাচুরিটি, YTC ইল টু কল। ওকে, এগুলো জানলে তোমরা এই অধ্যায়ের ম্যাথের সমাধান পারবে। আচ্ছা, এখন কিছু ম্যাথের সমাধান হয়ে যাক। এখানে আছে মোহনা কোম্পানি লিমিটেড কারেন্টলি পেজ অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 10। তো মোহনা কোম্পানি লিমিটেড বর্তমানে লভ্যাংশ 10 টাকা পরিশোধ করে, হুইচ ইজ এক্সপেক্টেড টু গ্রো এট 6% কনস্ট্যান্টলি, কস্ট অফ কমন স্টক ইজ 12%। যেটা আশা করা যাচ্ছে যেটার গ্রোথ রেট 6% পর্যন্ত বারবার মানে বৃদ্ধি পেতে থাকবে। আর কমন স্টক, কোস্ট অফ কমন স্টক 12%, যেটা এটা হচ্ছে কে এর মান বা KE এর মান, কোস্ট অফ কমন স্টক। ক্যালকুলেট দি ভ্যালু অফ কমন স্টক। তো ভ্যালু অফ কমন স্টক কত? এটা হচ্ছে শেয়ারের মূল্য বা শেয়ারের বাজার মূল্য। তো শেয়ারের মূল্য বা শেয়ারের বাজার মূল্য দুইটাই, কারেন্ট মার্কেট প্রাইস মানে বাজার মূল্য, P0 এর মান বাহির করতে হবে। আর যেহেতু বর্তমান অঙ্কের মধ্যে গ্রোথ রেট আছে, তো গ্রোথ রেট থাকলে এই সূত্রটা, আর মাল্টিপল গ্রোথ রেট থাকলে তখন এই সূত্রটা, আর গ্রোথ রেট না থাকলে এই সূত্রটা। এই হলো পার্থক্য, বুঝতে পারছো? তখন এই সূত্রের মাধ্যমে আমরা বাইর করবো। এখন D1 এর মান, K এর মান অঙ্কের মধ্যে দেওয়া আছে, জির মানও দেওয়া আছে, আর D1 এর মান আলাদা বাইর করতে হয়, সেটা হচ্ছে D0 ডিভিডেন্ডের দ্য ইন্ড, এটাকে 1 + G দ্বারা গুণ করতে হয়। আচ্ছা, সবাই এখন লক্ষ্য করো। তো গিভেন দ্যাট, তোমাদের সময় বাঁচানোর জন্য আগে আমি লিখে নেই কিছু অংশ। প্রথমে D0, এই যে ডিভিডেন্ড, এইটা কত টাকা? 10 টাকা করে। তো D0 ইকুয়াল টু কারেন্ট ডিভিডেন্ড, এটাও তোমরা লিখে দিতে পারো। D0 ইকুয়াল টু কারেন্ট ডিভিডেন্ড ইকুয়াল টু টাকা 10। কে এর মান আছে কমন স্টক যা 12%, এটা কেও লেখা যায়, কেও লেখা যায়। তো কে এর মান 12%, 12%কে 100 দ্বারা ভাগ করে নিতে হবে, ওর এটাকে 100 দ্বারা ভাগ করলে 0.12। গ্রোথ রেট আছে এখানে 6%, যে গ্রোথ রেট, তো 6% ওর 0.06। এখন D1 এর মান বাইর করার যে সূত্রটা ছিল, এই যে D0কে 1 + G এর মান দ্বারা গুণ করতে হবে। D0 কত আছে এখানে, সূত্রটা আমরা লিখে নিতে পারি। D0 1 + G। তো D0 এর মান উপরে আছে, এখানে দেখো 10, 1 + G এর মান হচ্ছে 0.06। তারপরে আমরা যদি এই 1.06 এর সাথে 10 গুণ করি তাহলে 10.6 হবে, 10.6।
ফাইনালি যে সূত্রটা বলা হয়েছে, সূত্রটা আমরা এখানে লিখে নিব। সূত্র লিখে নিলাম, P0 ইকুয়াল টু D1 বাই কে মাইনাস জে। তো D1 এর মানেই যে আমরা এখানে বাইর করেছি 10.6। কের মান হচ্ছে এখানে কে বা কেই লিখতে পারো, কেই যা কেওতা, ঠিক আছে, 0.12। গ্রোথ রেট 0.06। 10.6 0.12 থেকে 0.06 বিয়োগ করলে 0.06, উপরের অংশকে নিচের অংশ দ্বারা ভাগ করো, 176.67। এটাই উত্তর। এটা উত্তর হয়ে গেছে। আচ্ছা, তো আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব। এসপি কোম্পানি অথবা এ কোম্পানি হ্যাজ এ বুক ভ্যালু পার শেয়ার অফ টাকা 140। এসপি কোম্পানি অথবা এ কোম্পানির বুক ভ্যালু অভিহিত মূল্য 140 টাকা। ইটস রিটার্ন ইকুইটি ইজ 15%, যেটার আয়ের হার হচ্ছে 15%, অ্যান্ড ইট ফলোজ এ পলিসি অফ রিটেনিং 60% অফ ইটস আর্নিং। আর যেই পরিমাণ আয় করে এটা 60% এটা রিটেন করে রাখে, সংরক্ষণ করে রাখে, যেটাকে রিটেনশন বলা হয়। তো ইফ দি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 17%, প্রয়োজনীয় আয়ের হার যদি 17% হয়, আর এই শেয়ারের প্রয়োজনীয় আয়ের হার যেটা, এটাকে বলা হয় কস্ট অফ ইকুইটি, কেই এর মান। তারপর হোয়াট উড বি দি প্রেজেন্ট ভ্যালু অফ দি শেয়ার, শেয়ারের বর্তমান মূল্যটা কত। তো দেখতে পাচ্ছি সরাসরি ডিভিডেন্ডের পরিমাণও উল্লেখ নেই এখানে, গ্রোথ রেটের পরিমাণও উল্লেখ নেই। এখন এটা তো আমাকে বুঝে বাহির করতে হবে। তো দেখো বিষয়টা সহজ আছে। এসপি কোম্পানি অথবা এ কোম্পানির বুক ভ্যালু অভিহিত মূল্য শেয়ারের 140 টাকা করে। তারপর ইটস রিটার্ন ইকুইটি ইজ 15%, আয়ের হার 15% হবে। অর্থাৎ এই যে বুক ভ্যালু 140 টাকা, আর বুক ভ্যালু বলতে যেটা, এটা কোম্পানির হিসাব অনুযায়ী বা খাতা অনুযায়ী, কিন্তু বাজার মূল্য অনুযায়ী নয়। হ্যাঁ, কোম্পানির হিসাব অনুযায়ী বা খাতা অনুযায়ী বুক ভ্যালু 140। এই জন্য আলাদা করে বলা হয়েছে যে প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে। এখন আর্নিং পার শেয়ার, তারপর এই ডিভিডেন্ড পে আউট রেশো, এগুলো কেন বাইর করার প্রয়োজন পড়লো লিখলেই সবাই বুঝতে পারবেন। 140 টাকা বুক ভ্যালু, রিটার্ন ইকুইটি ইজ 15%, অর্থাৎ 15% আয়ের হার। তাহলে আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় কত হওয়ার কথা? একটা শেয়ারের বুক ভ্যালু 140, এটা থেকে আয় করার কথা 15%, তাহলে আর্নিং পার শেয়ার কত হওয়ার কথা? উত্তরে আসবে 21 টাকা। আর্নিং পার শেয়ার 21 টাকা। তো ডিভিডেন্ড পে আউট রেশো, এইটা আমরা কেন বাইর করব? এটার একটা কারণ আছে, কারণটা বলতেছি, তার আগে বাইর করে নেই। ডিভিডেন্ড পে আউট রেশোর যে সূত্রটা আমি লিখেছিলাম, এই যে ডিভিডেন্ড পে আউট রেশো সূত্র হচ্ছে 1 মাইনাস বি। বি দ্বারা কী বোঝায়? রিটেনশন বা রিটেনশন রেশো যেটা, এটাকে বি দ্বারা বোঝায়। তো 1 থেকে তুমি এটা বিক করতে পারো, রেশো যদি বিক করো শতকরায় নিয়ে, তাহলে 100 থেকে বিক করতে হবে 100। আর সরাসরি দশমিক যদি বিক করতে চাও তাহলে 1 থেকে বিক করতে পারবে, আর শতকরায় নিলে 100 থেকে বিক করতে হবে। বর্তমানে যেহেতু অঙ্কের মধ্যে রেশো আসছে, তাহলে আমরা 100 থেকে, এই যে রিটেনিং 60% আছে, কিন্তু আমরা 100 থেকে বিক করব। 100% মাইনাস 60%, এটা রিটেনশন রেশো আমরা বিক করতেছি। 100% থেকে 60% বিক করলে 40% যেটা থাকবে, এটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশো, মানে কী পরিমাণ ডিভিডেন্ড দিতে হবে। আমরা জানি যে কোম্পানির শেয়ার প্রতি আয় যদি 10 টাকা করে, উদাহরণ আমি ক্লাসের প্রথমে দিয়েছিলাম, যে অংশটা আমাকে দিবে, উদাহরণ দিয়েছিলাম 4 টাকা, আর যে অংশটা নিজেদের কাছে রেখে দিবে 6 টাকা বলেছিলাম, আমাকে যেটা দিবে এটা হচ্ছে ডিভিডেন্ড, আর নিজেদের কাছে যেটা রাখবে এটা হচ্ছে রিটেনশন। এখন এই 10 টাকা কি, এটা হচ্ছে শেয়ার প্রতি আয়। তাহলে ডিভিডেন্ড আমি কীভাবে বাইর করতে পারি? এটার রেশো অনুযায়ী, যে শেয়ার প্রতি আয় বা আর্নিং পার শেয়ার যে 21 টাকা আছে, 21 টাকার উপরে ডিভিডেন্ড পে আউট রেশো
40% হবে, কারণ 21 টাকার মধ্যে 60% সংরক্ষণ করে রাখা হবে। শেয়ারের অভিহিত মূল্য কোম্পানির হিসাব অনুযায়ী 140 টাকা, আয় করবে 15%, তাহলে আয় হবে 21 টাকা নিশ্চয়ই। 21 টাকার মধ্য থেকে 60% নিজেরাই সংরক্ষণ করে রাখবে, তো 100%-এর মধ্যে 60% যদি নিজেরা সংরক্ষণ করে রাখে, 40% তো শেয়ার হোল্ডারদের দিবে। এটাকে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড কিন্তু শেয়ার হোল্ডারদের দেওয়া হয় 40%। এখন এই ডিভিডেন্ড D1-এর মান বাহির করার জন্যই মূলত এই দুইটা কাজ করলাম। তো 21 আমরা চাইলে একটু লম্বা করে লিখতে পারি, বিস্তারিত লিখতে পারি যে আর্নিং পার শেয়ার ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশো, এইভাবেও আমরা লিখতে পারি। আর্নিং পার শেয়ার উপরে পাওয়া হয়েছে 21 ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশো 40%, উত্তরে কত আসবে? 8.40 টাকা আসবে। এবার কেই এর মান, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই কেই এর মান যেটা, এটা কস্ট অফ ইকুইটি, এটা কেও লেখা যায়, কেইও লেখা যায়, 17%। এটাকে 100 দ্বারা ভাগ করো, 0.17। তারপর জি এর মান, গ্রোথ রেট। গ্রোথ রেটের সূত্রটা আমি লিখেছিলাম, আর এর মান মানে রেট অফ রিটার্ন, যেটা রেট অফ রিটার্ন, মানে কেই এর মান ওইটা না, কিন্তু রেট অফ রিটার্ন আলাদা যেটা। আর বি এর মান, এই রেট অফ রিটার্ন বলতে শেয়ারের বাজার মূল্যের উপরে কী পরিমাণ আয় করবে সেটা রেট অফ রিটার্ন, আর বি দ্বারা তো রিটেনশন বোঝায়। তো রেট অফ রিটার্ন আর এই রিটেনশন দুইটা গুণ করলেই কিন্তু জি এর মান চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অঙ্কের মধ্যে রেট অফ রিটার্ন এই যে 15% আছে, রেট অফ রিটার্ন আছে 15%, আর রিটেনশন এখানে আছে এই যে আমরা বাইর করেছিলাম 60% তো দেওয়াই আছে। তো 60%কে আমি দশমিকে রূপান্তর করে নিয়ে নিব 0.06, আর রিটেনশনের 15% 0.15। অতএব বি ইন্টু আর, তো বি এর মান, বি হচ্ছে এখানে রিটেনশন 0.60, আর এর মান হচ্ছে 0.15, দুইটা গুণ করলে 0.09, এটাই হচ্ছে জি এর মান। এবার আমরা সূত্রগুলো লিখে নিব। প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার সূত্র তো আমরা জানি, T1/K মাইনাস জি। D1 এর মান এখানে পেয়েছি টাকা 8.40, কের মান আমরা এখানে পেয়েছি 0.17, জির মান আমরা এখানে পেয়েছি 0.09, 8.40, 0.17 থেকে 0.09 বিয়োগ করলে 0.09 হবে, 0.08 হবে। উপরের টাকাকে নিচেরটা দ্বারা ভাগ করো, ভাগ করলে টাকা 105, এটাই উত্তর। তারপরে আরও একটা ম্যাথ দেখো এখানে, এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান আর্নিং পার শেয়ার অফ টাকা 40। এবিসি কোম্পানির বর্তমানে শেয়ার প্রতি আয় 40 টাকা, ডিভিডেন্ড পে আউট রেশো 40%। ওকে, মানে লভ্যাংশ দিবে 40% শেয়ার প্রতি আয়ের উপরে, কিন্তু এই 40 টাকার উপরে। এর ইনভেস্টর রিকোয়ার্ড এ 14% অন দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। একজন বিনিয়োগকারী এখানে, রিকোয়ার্ড বলতে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এখানে আসবে, প্রয়োজনীয় আয়ের হার, যেটা কোস্ট অফ ইকুইটি আরেকটা নাম, 14%-এ এখানে বিনিয়োগ করবেন। গ্রোথ রেট ইজ 8%, বৃদ্ধির হার, লভ্যাংশ বৃদ্ধির হার 8%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি শেয়ার? এবিসি শেয়ারের বর্তমান বাজার মূল্যটা কত? প্রয়োজনীয় তথ্যগুলো আমরা লিখে নিচ্ছি। এখানে 14%, এটা হচ্ছে কে এর মান, রিকোয়ার্ড আছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন।
14% or 0.14। ডিভিডেন্ড পে আউট রেশো সেটা অঙ্কের মধ্যে উল্লেখ আছে, ডিভিডেন্ড পে আউট রেশো 40%, তো লিখে নাও 40%। এখন আর্নিং পার শেয়ার কী পরিমাণ, আর্নিং পার শেয়ার এখানে আছে 40 টাকা, এটাও আমরা লিখে নিতে পারি, আর্নিং পার শেয়ার 40। তাহলে এখানে ডিভিডেন্ডটা কত হবে? আগের অঙ্কটার মধ্যে সরাসরি গ্রোথ রেট কিন্তু দেওয়া ছিল না, তো গ্রোথ রেট এখানে দেওয়া ছিল না, বুক ভ্যালু দেওয়া ছিল, এই জন্য সরাসরি ডিওয়ার্ডের মান এখানে বাইর করা হয়েছে। আর এইখানে গ্রোথ রেটটা বসানোর জন্য আলাদা করে বাইর করেছে। বর্তমান অঙ্কের মধ্যে গ্রোথ রেট আলাদা করে দেওয়া আছে, আলাদা করে যদি দেওয়া থাকে তখন D0-এর উপরে যে মানটা আসবে, আর্নিং পার শেয়ার প্রতি শেয়ারে আয় 40 টাকা, এখন শেয়ার হোল্ডারদের দিবে 40%, তো 40 টাকায় আর 40% কত হতে পারে? 16 টাকা হবে। তারপরে এইটার সাথে আমরা গ্রোথ রেট যেটা আছে এটা সমন্বয় করে D1-এর মানটা বাইর করব। জি এর মান গ্রোথ রেট আছে এখানে 8%, যদি গ্রোথ রেট উল্লেখ না থাকে আগের অঙ্কের মতো তখন এখানে D1-এর মান ডিরেক্ট বাইর করবেন, আর গ্রোথ রেট যদি এভাবে উল্লেখ থাকে তখন প্রথমে D0-এর মান বাইর করবেন, আর না হলে D1-এর মান। ওকে, গ্রোথ রেট সরাসরি দেওয়া না থাকলে D1-এর মান, গ্রোথ রেট দেওয়া থাকলে D0-এর মান। গ্রোথ রেট আছে 0.8% or 0.08। এখন D1-এর যে সূত্রটা আমরা জানি, D0 × 1 + G, তো D0-এর মান আমরা এখানে 16 পেয়েছি, 1 + G এর মান 0.08, তো এখানে হিসাব করলে হবে 17.28 টাকা। মানগুলো এখানে বসিয়ে দাও। D1-এর মান হচ্ছে 17.28, আর কে এটার মান হচ্ছে 0.14 মাইনাস গ্রোথ রেট হচ্ছে 0.08, 17.28 0.06, উপরের মানকে নিচেরটা দ্বারা ভাগ করো, টাকা 288। আরও একটা ম্যাথ এখানে দেখো, মীরা মোটরস is currently selling 4 টাকা 50 পার শেয়ার and pays টাকা 3 in dividends। মীরা মোটরস বর্তমানে প্রতি শেয়ার 50 টাকা করে বিক্রি করতেছে, তাহলে এটা হচ্ছে শেয়ারের মূল্য, তাই না, কারেন্ট মার্কেট প্রাইস, এবং ডিভিডেন্ড দিচ্ছে 3 টাকা করে। ইনভেস্টর রিকোয়ার্ড 14% রিটার্ন, তো রিকোয়ার্ড বলে যেটা থাকে এটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, KE এর মান বা কস্ট অফ ইকুইটি। হোয়াট ইজ এক্সপেক্টেড গ্রোথ রেট অফ ডিভিডেন্ড, এই লভ্যাংশ যে 3 টাকা আছে এটা গ্রোথ রেট কী পরিমাণ ছিল, তার মানে ভিন্ন রকম একটা প্রশ্ন এখানে করা হয়েছে, তো এটাও আমরা সহজে বাইর করতে পারবো, চিন্তার কারণ নাই। তো এটা তোমাদের সামনেই আমি লিখি, হেয়ার P0 কারেন্ট মার্কেট প্রাইস, এটা তোমরা লিখে দিও, P0 ইকুয়াল টু কারেন্ট মার্কেট প্রাইস ইকুয়াল টু এই যে 50 টাকা করে 50, তারপর ডিভিডেন্ড লভ্যাংশ অর্থাৎ কারেন্ট ডিভিডেন্ড, চলতি যে ডিভিডেন্ড আছে, কারেন্টলি বলে যদি শেয়ারের বিক্রয় মূল্য ডিভিডেন্ড দেওয়া থাকে তখন এটা চলতি ডিভিডেন্ড ধরে নিতে হবে, অর্থাৎ D0-এর মান 3 টাকা করে, KE-র মান দেওয়া আছে, KE-র মান দেওয়া আছে এখানে 14% or 0.14। গ্রোথ রেটের মান বাইর করতে হবে, গ্রোথ রেট জি এর মানটা বাইর করতে হবে। ওকে সবাই লক্ষ্য করো, সূত্রের মাধ্যমেই আমরা বাইর করব, এই সূত্রটার মাধ্যমে। P0 এর মান আছে 50, এখানে আছে D1-এর সূত্রটা বসাও, D1-এর সূত্র হচ্ছে D0 × 1 + G, নিচে KE আছে, KE এর মান 0.14, জির কোনো মান নাই,
বুঝতে পারছো? 50 থাকবে, তো D0 আছে, D0 এর মানে যে 3 ইন্টু 1 প্লাস জি, আর নিচেও এখানে 0.14 মাইনাস জি, আর গুণ করতে পারো। 3 এর সাথে 1 প্লাস জি যদি গুণ করা হয়, 3 একে 3, 3 এবং জি যদি গুণ করা হয় 3G। 50-এ মনে মনে কিন্তু এইটার নিচে 1 আছে, এই 1 দ্বারা উপরের অংশকে গুণ, আর এই 50 দ্বারা এই নিচের অংশকে গুণ, কোনাকুনি গুণ হয়ে যাবে। 50 দ্বারা 0.14কে যদি গুণ করা হয় তো কত হতে পারে? 50 দ্বারা 0.14কে গুণ করা হলে এখানে হবে 7 মাইনাস 50G, 3 প্লাস 3G ইকুয়াল টু 7 মাইনাস 50G। তারপর এই 3G মাইনাসের 50G, এটা প্লাসের 50G করে নিয়ে আসলাম, 7 প্লাসের 3, এটা মাইনাসের 3 করে নিয়ে আসলাম। তারপর 3টা জি আর 50G হবে 53টা জি। 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4। 53 যেটা গুণ হয়ে আসছে এটা ভাগ করে নিতে হয়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। সুতরাং 4কে 53 দ্বারা ভাগ করো, এখানে হবে 0.0755। যেহেতু এখানে আমরা দশমিককে মানে পার্সেন্টেজকে দশমিকে রূপান্তর করে বসিয়েছি, এখন 100 দ্বারা গুণ করে নাও, সুতরাং গ্রোথ রেট হবে, এটাকে যদি 100 দ্বারা গুণ করা হয় 7.55%, এটাই উত্তর। আশা করছি এই ম্যাথের সমাধানগুলো সকল শিক্ষার্থীরা পারবে। একবার নিজেরা খাতা কলমে সমাধান করার চেষ্টা করো।